সম্ভব নয়, তখন ওটা আলতা ডিগি নাম হয়েছে। ওই আলতার ধারে দেওয়ার পর তখন ওখান থেকে তখন ডিগিটা খনন করে দিছে, বুঝছেন। এটা আমরা শুনেছি, ওটা রাজা ছিল পাল রাজা, সেটা জগদুল তার বাসা বাড়ি ছিল। আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ, অতিক্রম করলে আর্থিক জরিমানা অথবা কারাদণ্ড প্রদান করা হইবে। সে লাগছে রে, গড়ে গড়ে মুখে রয়েছে কালা কালা চশমা, এ খরণ পাবে। উপরেরটা ইন্ডিয়া। ওয়াও, তার মানে আমি মেবি পিলারের পিছনে আছি, তাহলে আমি ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে ফেলেছি। আলতা দিঘির সৌন্দর্য আপনাদের সামনে উপস্থাপনা করব। আলতা দিঘিটা দেখতে কত সুন্দর এবং কিভাবে গেলে আপনারা এটাকে ভালোভাবে এনজয় করতে পারবেন সেই বিষয়ে পুরোপুরি একটা ভ্রমণ গাইড আপনাদের সামনে তুলে ধরবো। এটা যেন দেখা যাচ্ছে মেবি এটা বাচ্চাদের হয়তো কোনো খেলার স্পট কিংবা সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এই দোকানে আমরা কিছুটা সময় বসবো এবং এখানে কিছু খাবার খাবো, দেখা যায় কি কি খাবার পাওয়া যায়, তারপরে এটাকে পুরোপুরি এক্সপ্লোর করব এবং এর মধ্যে কি কি বিস্তারিত আছে সম্পূর্ণ খুঁজে দেখব। একদম কিছুটা নাস্তা পানি করে তারপরে এখান থেকে পুরোপুরি আলতা দিঘিটা উপভোগ করব। আলতা দিঘির ওয়াচ টাওয়ার আছে, সেখানে হলো বড় একটা দিঘি আছে, দেন এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা আছে সেটাতেও আমরা যাব এবং আপনাদের সামনে সব কিছু বিস্তারিত তুলে ধরবো। এখানে বর্তমান খাওয়া দাওয়ার প্রায় শেষ, এখন আমরা বেরিয়ে পড়বো যে কোন দিকটা থেকে শুরু করব। প্রথমে ওয়াচ টাওয়ার থেকে শুরু করব, তো চলুন আর দেরি না করে ভিডিওটার সামনের দিকে এগোনো যাক। কতলার মতো হবে এটা? এই ওয়াচ টাওয়ার দেখে মনে হচ্ছে এটা 5 থেকে 6 তলার মতোই হবে, আমার তো দেখে তাই মনে হচ্ছে। তো উঠা পরেই বুঝতে পারবো যে এটা কতলা, নিচ থেকে তো এভাবে বোঝা যাচ্ছে না। তো চলুন সামনের দিকে আগানো যাক এবং ওয়াচ টাওয়ারটা একটু ভালোভাবে এক্সপ্লোর করা যাক। 3, 4, 5, 6 দয়া করে কেউ এরকম কাজ করবেন না। সামনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো একদমই খুব খারাপ লাগলো, সাদা ওয়ালে যেখানে সেখানে লিখছেন, এটা খুব খারাপ লাগলো বিষয়টা। এটা সবাই মাথায় রাখবেন যে ট্যুরিস্ট একটা স্পট, আমাদের এনভায়রনমেন্টকে ঠিক রাখতে আমাদের এগুলো লেখা উচিত হবে না। সবার কাছে অনুরোধ থাকলো আপনারা কোনো সময় এই কাজটা করবেন না। কিছুটা হাইকিং করতে হচ্ছে, সিঁড়ি বয়ে উপরে উঠবো, অনেকটা সময় লাগবে হয়তো উঠতে। তেমন বেশি বড় না, 6-7 তলার মতো আছে, মোটামুটি বড়। চারিদিক থেকে ভিউটা লাগবে একটা অসুন্দর। এখান থেকে পিছনের পরিবেশটা দেখতে পাবেন যে কতটা সুন্দর লাগছে। আমি চারিদিকে মুভমেন্টগুলো একটু ফাস্ট করার চেষ্টা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার ভিউটা কেমন। আর নিজে চোখে দেখার ব্যাপারটা একটু আলাদা, আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না এখানকার পরিবেশটা কি। সামনে কিছু ভাই দেখতে পেলাম যে তারা খুব মজা করেছে। এখানকার যে পরিবেশ সেটা না বললেই না, যে আমার সামনে যে কি ভিউ লাগছে এটা বলার মতো না। যে ক্যামেরায় সবকিছু বোঝানো সম্ভব হয় না, সামনের দৃশ্যটা সবকিছু ক্যামেরায় বন্দি করলেও ওই রকমটা চোখে যে ফিলটা সেটা কিন্তু আসে না কোনো সময়ের জন্য। তো একদিক থেকে বনের ভিউ আর একদিক থেকে ঐতিহাসিক আলতা দিঘি পুকুরের সৌন্দর্য। সিঁড়ি বয়ে বয়ে অনেকটা হাঁপাই গেছি, অনেকটা সিঁড়ির উপরে উঠে এসেছি। যতটা উপরে উঠছি ততটা সুন্দর লাগছে। এটা টপ ফ্লোর গেলে কতটা সুন্দর লাগবে, এখনো তো গাছের লেভেল পর্যন্ত আমরা আসতে পারি, মানে যতটা উচ্চতা না এখানে আমরা আসতেই পারি না এখনো। এখান থেকে আরো 3 তলা অবধি যাওয়ার পর আমরা টপ ফ্লোরে পৌঁছে যাব, তখন দেখতে পাবো ওখানকার ভিউটা কতটা সুন্দর। এখানে যে মানে ভিউটা লাগছে এটা মারাত্মক একটা ভিউ লাগছে, এটা বলার মতো না।
আমি এই ওয়াচ টাওয়ারের ভিডিওটা অনেক লং হয়ে যাবে দেখে আমি অনেকটা ফাস্ট করে দিচ্ছি, তাহলে আপনারা অনেকটা বেশিটা সময় লাগবে না দেখতে। তো আপনারা এর মধ্যে অনেকটা কিছু বুঝতে পারবেন এখানকার পরিবেশটা। এখানে রেগুলারলি টুরিস্ট আছে, মেবি শুক্র থেকে শনিবার বেশি মনে হয় ভিড় হয়। তো আপনারা শুক্র শনিবারকে অ্যাভয়েড করলে এখানে যে অনেকটা মজা নিতে পারবেন, এখানকার পরিবেশের পুরোপুরি আনন্দ নিতে পারবেন এবং এনজয় করতে পারবেন। এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন, কতটা স্মুথ এবং সুন্দর লাগছে এই দিঘিটা এবং এই ওয়াচ টাওয়ারটা। মানুষ সাদা জায়গা জিনিস পালে না, কোনো জায়গা ছাড়েও না। পাশে ডাস্টবিন থাকতে কি এক অবস্থা। আপনারা যেখানে কেন যান না কেন এরকম কাজ কেউ করবেন না। আশেপাশে অনেকগুলো ডাস্টবিন আমি দেখেছি, যদি আপনারা চান তাহলে ময়লাগুলো ওখানে ফেলতে পারেন। এখানকার পরিষ্কার কর্মীরা ভালোভাবে পরিষ্কার করে রাখে। এখানকার যে পরিষ্কার লেভেলটা দেখেছি, যে নতুন একটা টুরিস্ট স্পটে যতটুকুটা ময়লা আবর্জনা থাকে এখানে তেমনটা নাই, অনেকটাই মানে গুছিয়ে রাখার চেষ্টা করছে। তো আপনারা নিজেরাও একটু গুছিয়ে রাখার চেষ্টা করবেন। এখানকার যে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের দেখে অনেকটা ভালো লাগছে। তো আপনারাও চেষ্টা করবেন যে এটাকে যে পরিষ্কারই রাখার চেষ্টা করবেন। কোনো সময় কেউ নোংরা করলে তাহলে এটা আপনার কাছে খারাপ লাগবে, আরেকজনের কাছেও খারাপ লাগবে। আমাদের অনুরোধ থাকলো যে আপনারা কেউ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখারই চেষ্টা করবেন, কোনো সময় আবর্জনা ফেলার চেষ্টা করবেন না। দিঘিটা প্রায় আধা কিলোমিটারের উপরেই হবে, কম হবে না এর মনে হয়। তো এখান থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে শর্ট শর্ট ভিডিও দেখানোর জন্য যে এ মাথা থেকে ও মাথা যেতে কতটা সময় লাগে। আর ওপাশে আরেকটা নতুন জিনিস আমাদের কাছে চমক প্রদান করছে, যে আমরা না যেয়ে আমরা আগে বুঝতে পারি না ওপাশে একটা বর্ডার আছে। সো আপনারা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন বর্ডারটা কতটা কাছে আমাদের। এই সুন্দর একটা বসার জায়গা তৈরি করতেছে। বর্তমানে এখন কনস্ট্রাকশনের কাজ রান আছে, কিছুদিনের মধ্যে মেবি কমপ্লিট হয়ে যাবে। রেগুলারলি পুকুরে জল দেওয়ার জন্য পাইপ আছে, যত বড় বড় পাইপ মনে হচ্ছে 10 হর্সের মোটর লাগবে। সো আমরা প্রায় পুকুরের শেষ প্রান্তের দিকে চলে এসেছি, আর একটু গেলে পুকুরের শেষ প্রান্ত। পাশে হলো শালবন, অসম্ভব সুন্দর লাগছে। এগুলা গাছের নাম আকাশমণি। হ্যাঁ, এইগুলো তো আকাশমণি, পাশে তো শালো আছে ভিতরে। ওটা দেখতে কতটা সুন্দর এবং শালবনের ভিতর দিয়ে কোথায় কোথায় যেতে পারবেন, পাশে কত কি জায়গা আছে, সম্পূর্ণ একটা গাইড দিব। আমরা পুকুরের শেষ প্রান্তে এসে একটা নতুন জিনিস আবিষ্কার করলাম, যে এখান থেকেই ইন্ডিয়ার মাটি শুরু হয়েছে, অর্থাৎ এখান থেকে ইন্টারন্যাশনাল বর্ডার শুরু হয়ে গিয়েছে। আমি কল্পনাও করতে পারিনি যে এখানে ইন্টারন্যাশনাল বর্ডার আছে পুকুরের পাড়েই। তো এখানে কেউ সাবধান অবলম্বন করবেন, যে এখানে যদি কেউ আসেন তো এটাকে অতিক্রম করার চেষ্টা করবেন না, তাহলে ওপার থেকে বিএসএফ এটা গুলি করেও দিতে পারে। তো আপনারা নিজেকে সর্বোচ্চ সেভ রাখার চেষ্টা করবেন, মানে বর্ডার ক্রস কোনো সময় করার চেষ্টা করবেন না। আবার সীমানা পিলারে আগে নম্বর তুলবে আলো আমার এটা হলো তোমরা যেটা আছে পয়েন্ট আচ্ছা বাংলাদেশের এটা 0 পয়েন্ট। তোমার বাবা ছাড়ে দিবে ছাড়ে এখন বাংলাদেশের শেষ ভারত এখন ছাড়ে গেছি তো ছাড় দিবে কাকালু তুই তো হারা এখন দেখো না, বাংলাদেশের শেষ সীমানা চলে আসছি, তাহলে ব্যাপারটা হলো যে সেখানে তো মানে দেখতে তো হবে জায়গাটা কেমন। এমন একটা জায়গায় এসে পড়ছি, বাংলাদেশের শেষ সীমানা। এখান থেকেই এই আম গাছে না জাম গাছ, এটা জাম গাছ এবং আম গাছের ওপার থেকেই আন্তর্জাতিক সীমারেখা। এটা এখান থেকেই ইন্ডিয়ার শুরু, আবার এখান থেকে বাংলাদেশের শুরু। ওয়াও, মনে হচ্ছে না যে আমরা আরেক দেশে ঢুকে যাচ্ছি। অসম্ভব সুন্দর একটা জায়গা।
বাংলাদেশের শেষ সীমানা আন্তর্জাতিক প্লেয়ার হচ্ছে এখন আপনাদের দেখাবো। দেখেন এখানটা থেকেই আন্তর্জাতিক সীমানা শুরু। সো এপারেরটা বাংলাদেশ, ওপারেরটা ইন্ডিয়া। দেখেন এখানে প্লেয়ার, এই যে এপারেরটা বাংলাদেশ, ওপারেরটা ইন্ডিয়া। ওয়াও, তার মানে আমি মেবি প্লেয়ারের পিছনে আছি, তাহলে আমি ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে ফেলেছি। ভিসা পাসপোর্ট ছাড়া ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে দিয়েছি। ওয়াও ভাই, তুমি কি একটু ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করবা? বেশি দূর না, ও পর্যন্তই ভাই। চাইলেই কিন্তু গুলি করতে পারে তারা। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, ভিসা পাসপোর্ট ছাড়াই যাতে ইন্ডিয়ার মধ্যে চলে আসছে। যাক ভাই, তাহলে বাংলাদেশে সার্থক, একদম সার্থক, আলতা থেকে আসা সার্থক। হ্যাঁ, ইন্ডিয়া এবং বাংলাদেশের মাঝে দিনাজপুর এই মানে ওইগুলা জায়গাতেও যাওয়া হয়েছে, কিন্তু এখানে আইসা বর্ডার একদম কাছে, সার্থক। বাট ভাবতেই পারিনি আপনাদের বর্ডারটা আমি দেখাতে পারছি না। আমাদের হলো দেখা যাবে তার তার কাটা, যেটা বলে তার কাটা, তো এখান থেকে দেখা যাচ্ছে না। মেবি যদি জুম ক্যামেরা নিয়ে আসতাম তাহলে হয়তো মেবি আপনাদের দেখাইতে পারতাম যে এখান থেকে বাংলাদেশের দূরত্বটা এবং ইন্ডিয়ার দূরত্বটা কতটুকু। মাত্র 100 ফিট। সো বন্ধুরা, আজকে ঘুরতে এসে আলতা দিঘিতে দুইটা জিনিস এখানে উপলব্ধি করতে পারলাম। প্রথমটা হলো দিঘি, সেকেন্ডটা হলো যে আমরা ইন্টারন্যাশনাল বর্ডার অর্থাৎ ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে একদম আছি। আমার এ পাশে দেখছেন এই রাস্তাটা পার হলেই ভাবি 2 ফিট 2 থেকে 3 ফিট অবধি পরেই এখান থেকে ইন্ডিয়ার বর্ডার শুরু হয়েছে। গরু ভারতের, বাংলাদেশে এসেও খায় আবার ভারতেও খায়, বিশাল ব্যাপার। গরুগুলো বাংলাদেশে এসে খাচ্ছে ঘাস, আবার ভারতেও খাচ্ছে, কিন্তু বিশাল একটা ব্যাপার। অবশ্য বর্ডারের আশেপাশের লোকজন না একটুখান অতিক্রম করতে পারে তাদের। এখানে লেখা আছে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ, অতিক্রম করলে আর্থিক জরিমানা অথবা কারাদণ্ড প্রদান করা হইবে। আদেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার, ধামরহাট, নওগাঁ। বাহ, তাহলে গরুর জন্য কি জরিমানা করবো? গরু ধরে দিয়ে দেবে মনে হয়। হ্যাঁ, এই যে ওই দিক দিয়ে বর্ডার, ওই যে তার কাটা দেখা যাচ্ছে দূরে, দেখতে পাইছিস? দেখতে পাইছিস? ওই যে ওই যে ওই যে ওই যে সামনে। এদিকটা বাংলাদেশ বন বিভাগের আয়ত্ত পড়েছে। সো আমরা আন্তর্জাতিক সীমা আর অতিক্রম করব না। ভুল ভবিষ্যৎ যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের এই সমস্যা, আর্থিক জরিমানাও দিতে হতে পারে, আবার সমস্যাও সৃষ্টি হতে পারে। বন বিভাগ বাহ, এখান থেকে বন বিভাগ শুরু হয়েছে, শালবন টালবন বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে এখানে। এখান থেকে আমরা বাংলাদেশের মধ্যে আছি কি না ইন্ডিয়ার মধ্যে আছি সেটাও বুঝতে পারছি না। বাট এখানে কোনো সিগন্যাল নাই, মানে ওদিকটাই ছিল বাট এদিকটায় কোনো প্লেয়ার দেখতে পাচ্ছি না, কোনো কিছু দেখতে পাচ্ছি না। সো মেবি আমরা এখানে না থাকার চেষ্টা করব, কারণ দুইটা দেশের ভালো সম্পর্ক এখন নাই। সো এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা চলে যাব। এখানে মেবি একজন বলেছে যে তালগাছের এখানে একটা প্লেয়ার আছে, বাট আমরা সেটা দেখতে এসেছিলাম বাট পাই নাই। নিজেকে বেশি রিস্কের মধ্যে না রাখাটাই বেটার।
সো এদিক দিয়ে মানুষ সবসময় যাতায়াত করে, এদিক দিয়ে রাস্তা আছে তো। সো আপনারা দেখেন রাস্তাটা দেখায় এদিক দিয়ে, তার মানে এদিক দিয়ে চোরা কারবারি হইতে পারে মেবি। সো বাংলাদেশে এসে ইন্ডিয়ার গরু খাচ্ছে, আবার ইন্ডিয়ার গরু বাংলাদেশের গরু ইন্ডিয়া খাচ্ছে, এদের কোনো জরিমানা হচ্ছে না। এই যখন না তে প্রেমানন্দ ये क्या हुआ? গরিব সবাই, কে গরিব লয়? এই কুষ্টা ইয়া আছে, ভাত খাচ্ছে সকালবেলা? কি খাস? তো সে লাগছে রে, গরিব গরিব মুখে রয়েছে কালা কালা চশমা, এ শরম পাচ্ছে? হ্যাঁ বলেই তো কবি না আমাকে ভুলাচ্ছেন কে? কালাই ভাবে না কলার মালা। ওই অবধি থেকে এই অবধি আসতে অনেকটা সময় পার হয়ে গেছে। আসার যে সময়টা এটা বলার মতো না, খুব প্যারা লাগছে। প্রায় এ মাথা মিলে মনে হয় 1.5 কিলোমিটারের কম হবে না, 2 কিলোমিটারও হইতে পারে। এই মাথায় চলে এসেছি, সামনে ওয়াচ টাওয়ার। অনেক আকাশটা অনেক ক্লাউডি। যদি পরিবেশটা একদম ফ্রেশ থাকতো তাহলে অনেকটা বেস্ট ভিউ পাওয়া যেত। তো এদিকে আর একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, প্রায় রেডির মতোই। উপরে একটা, ওপারে এবং এপারে দুদিকে ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে। এইখানে লোকাল কিছু মানুষের কাছ থেকে একটু শোনার চেষ্টা করব যে আলতাদিঘি সম্পর্কে, তারা কি বলতে পারে আমাদের এই আলতাদিঘি সম্পর্কে। তখন বাপদাদারা তখন গল্প করতো, যেটা পাল রাজা ডিগিটা খুনিয়ে দিছে। বলেছে যে আলতা ডিগির নাম হয়েছে কীভাবে? রাজা বলছে যে তুমি যদ্দূর বন্ধু হেঁটে যেতে পারবেন সেদূর বন্ধু তোমাকে ডিগি খনন করে দেবো। ঠিক আছে, তখন হাঁটতে হাঁটতে চলেই যাচ্ছে, ভারত পর্যন্ত গিয়েছে কাছে, বুঝেছেন? হ্যাঁ, তখন গিয়েছে, তখন রাজা বলতেছে এই বলতে ভারত পর্যন্ত চলে যাবে, তখন কী করতে হবে? কত পায়ে আলতা ঢাল দাও। তখন পায়ে আলতা ঢাল দিচ্ছে। তখন বলতেছে যে রানী মশাই তোমার পাও ফেটে রক্ত বার আছে, তোমার আর যাওয়ার সম্ভব নয়। তখন ওটা আলতা ডিগি নাম হয়েছে, পায়ে আলতা ঢালে দেওয়ার পর আলতা, তখন ওখান থেকে তখন ডিগিটা খনন করে দিছে, বুঝেছেন? এটা আমরা শুনেছি। ওটা রাজা ছিল পাল রাজা, সেটা জগদুল তার বাসা বাড়ি ছিল। বুঝছেন? আমরা শুনছি, বাপদাদা আমলে শুনেছি, এই পর্যন্ত আমরা জানি যে এই জঙ্গল টঙ্গল সব এলা সরকার থেকে এলাকা, এলা জঙ্গলের বয়স যে কত তা বলাই পাবে না। বাপ দাদা কেন, তারও বাপেরা কোয়া পাবে না। এখন 400 বছর হয়েছে না 500 বছর হয়েছে, বলা পাবে না। এলো কাহিনিটা আমরা শুনি এই পর্যন্তই, সেই কালতে আসেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আচ্ছা ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। যাচ্ছি শালবন থেকে ঘুরে এসে আপনাদের শালবনের পুরোপুরি একটা বিস্তারিত ভিডিও দেখাবো। সেখানে কতটা এনজয় করেছি এবং কতটা মজা করেছি এবং কি গেলে আপনারা পাবেন ভিউ, সেটা সম্পূর্ণ এই ভিডিওর শেষে আপনারা কমেন্টে, এবং আপনারা ইচ্ছা করলে আমার চ্যানেলেও ঘুরে আসতে পারেন, ঘুরে এসে শালবনের বিস্তারিত ভিডিওটা দেখতে পারেন। একসঙ্গে দুজন মিলে কিংবা গ্রুপ মিলে আমরা সবাই মিলে অনেকটা এনজয় করতে পারবো। এটাই হলো আমার নেক্সট কোনো এপিসোডে গিভওয়ে হতে পারে। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।